رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। নিপীড়ন বিরোধী দিবস আজকে ইসলামী ছাত্র শিবির কর্তৃক ঘোষিত দিবসটি বিশেষভাবে শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবির এই দিবসটি ঘোষণা করেছে। মূলত ক্যাম্পাসে দীর্ঘ ফ্যাসিজমের আমলে যে দীর্ঘ জুলুম নির্যাতন চলছিল সেই জিনিসটাকে জাতির সামনে উপস্থাপন করা এবং পরবর্তীতে কেউ যেন আর এমন কোন নিপীড়ন করতে না পারে, আবার নিজেরা নিজেদের স্বৈরতন্ত্রের মনোভাব এবং চরিত্রকে যেন বিকশিত করতে না পারে, সেজন্য একটি সিম্বলিক হিসেবে এই দিবসটিকে ইসলামী ছাত্র শিবির নিপীড়ন বিরোধী দিবস হিসেবে জাতীয়ভাবে পালন করার জন্য আহ্বান জানিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন স্বাধীনতার পরে দীর্ঘ 54 বছর ইসলামী ছাত্র শিবির এই দেশটাকে দেখেছে। স্বাধীনতার 54টা বছর আমরা অতিবাহিত করেছি। তরুণ প্রজন্ম স্বাধীনতার যে প্রকৃত অর্থ, যে মুক্তি পাওয়ার কথা ছিল, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, আমার দেশ সেই জায়গা থেকেই বঞ্চিত হয়েছে। দেশের মানুষের সাথে বারবার প্রতারণা করা হয়েছে, জাতিগতভাবে এই দেশকে অকার্যকর করার জন্য এবং এই দেশকে তার সংস্কৃতি, তার অর্থনীতি, তার শিক্ষা ব্যবস্থা, তার সামাজিকীকরণ, তার সামগ্রিক ব্যবস্থাপনাগুলো অন্য আরেকটি বিদেশি বেনিয়া বা প্রভুদের কাছে বিক্রি করার জন্য এই দেশেই খেয়ে পড়ে বেড়ে ওঠা কিছু বাঙালি মুসলমান নামধারী বাংলাদেশি, তাদের মাধ্যমেই বিদেশি প্রভুরা ক্ষমতার লোভ দিয়ে তাদের এই এজেন্ডাগুলো আমাদের দেশে বাস্তবায়ন করেছে। আমরা লজ্জিত হই যখন আমাদের পড়ে শোনাতে হয় এই দেশের জনগণের দ্বারাই তার একজন স্বজাতির ভাই নিহত হয়েছে। আমরা লজ্জিত হই যখন দেখি ক্যাম্পাসগুলোতে তার সহপাঠীদের মাধ্যমে আর একজন সহপাঠীকে শহীদ করা হয়েছে, নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, ক্যাম্পাসের ছাত্র জীবন শেষ করতে দেওয়া হয়নি। আমরা তখন আতঙ্কগ্রস্ত হই। আমাদের মধ্যে জাতীয়ভাবে যে বন্ডিংসটা থাকা উচিত ছিল, কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে দেশকে গড়ে তোলার জন্য আমাদের সংকল্প হওয়া উচিত ছিল, সে জায়গা থেকে আমরা অনেক দূরে পিছিয়ে আছি। আওয়ামী ফ্যাসিবাদের আমাদের 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত, তাদের ক্ষমতা ত্যাগের আগ পর্যন্ত বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে এক দলীয় একটা ব্যবস্থাপনা, স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিবাদী একটা চরিত্রের আমরা স্বর্ণযুগ দেখেছি। তারা মানুষের তাদের বিরুদ্ধে কথা বললেই হত্যা করা হতো, তাদের উপরে নানা ধরনের অপবাদ, ট্যাগিং কালচার চাপানো হতো, যার ফলশ্রুতিতে মানুষ অসহায় হয়ে পড়েছিল, মুখ থেকে কথা বলতে পারতো না, মানুষের কাছে প্রতিবাদের ভাষা ছিল না, ছাত্ররা নির্বিকার হয়ে গিয়েছিল। প্রতিবাদ করলে তাদেরকে টর্চার সেলে নিয়ে গিয়ে নির্যাতন করা হতো। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন 5 আগস্ট পরবর্তী ছাত্রলীগের রুমগুলো যখন আপনারা চেক করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইরা, তখন আপনারা দেখেছেন সেখানে কি কি যন্ত্র পাওয়া গেছে। এখানে কোনো বই খাতা পাওয়া যায় না, সেখানে পাওয়া গেছে মদের বোতল, সেখানে পাওয়া গেছে অস্ত্র, সেখানে পাওয়া গেছে মানে মেয়েদের ব্যবহৃত জিনিসপত্র। এত লাঞ্ছিত এই বিশ্ববিদ্যালয়কে করেছে এই কিছু ছাত্র নামের কুলাঙ্গার, যারা এই আদর্শের চেতনাকে বাজি ধরে এবং চেতনার ব্যবসা করে জাতিকে বিভক্ত করেছে এবং জাতির মধ্যে বিভাজনের রেখা টেনে দিয়েছে। বেরিয়ারা যেভাবে এই দেশকে ত্রাসের রাজত্ব তৈরি করে দুর্ভিক্ষ তৈরি করেছিল 47 পরবর্তী, লক্ষ কোটি মানুষকে হত্যা করতে দ্বিধা সংকোচ করেনি, ফ্যাসিবাদ সেই একই কায়দায় এই দেশকে নরক রাজ্যে পরিণত করেছে। আপনারা আয়নাগরের নাম শুনেছেন, গুম খুনের কথা শুনেছেন, কত বনি আদমের জীবন যে তারা নিয়ে গিয়েছে। জিয়াউল হকের কথা বলা হয়, আর্মির একজন কর্মকর্তা, সে একাই 1032 বা 33 জন মানুষকে হত্যা করছে। সে নাকি মানুষের মগজে হাতে যখন টাটকা মগজগুলো তার লাগতো, গুলি করার পরে ফিনকি দিয়ে যখন রক্ত আর মগজগুলো ছুটে পড়তো, এগুলো পাওয়ার পরে সে নাকি উৎফুল্লিত হতো, তার একটা ফিলিংস জন্ম হতো। এত পশু জন্ম দিয়েছিল শেখ হাসিনা।
তার কিছু ভিডিও ক্লিপ ট্রাইব্যুনালের মাধ্যমে কল্যাণে মিডিয়ার আপনারা দেখতে পাবেন। কত ঠান্ডা মাথার কিলার ছিল, বলছে হেলিকপ্টারের নির্দেশ দেওয়া হয়ে গেছে কালকে থেকে ফায়ার করবে, আর্মিকে নির্দেশ দিয়েছে রাস্তায় নাম দিয়ে গ্রেফতার করবে, জামাত শিবির অজুহাত দিয়ে তারপরে ধরা হবে, মৌলবাদীদের মূলোৎপাটন করা হবে। এইসব সেন্সিটিভ শব্দগুলো তারা ব্যবহার করে কিভাবে যে হত্যাযজ্ঞ পরিচালনা করেছে কল্পনাতীত। মানুষ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে, রাজনৈতিক নেতৃবৃন্দ অসহায় হয়ে পড়েছে। দীর্ঘদিন তারা সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হয়েছিল এবং তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্স ফোর্সকে তারা কাজে লাগিয়েছে। ক্যাম্পাসগুলোতে তাদের বিরুদ্ধে যাতে কথা বলতে না পারে সে কারণে অদৃশ্য এক সিন্ডিকেট তারা তৈরি করে রেখেছে। শিক্ষক নিয়োগ দিয়েছে, কল্পনা করা যায় না। এরা একটা ইউনিভার্সিটি করেছে জেলায় জেলায়, যে ইউনিভার্সিটির কোনো মান মর্যাদা নেই, একটা বিল্ডিং করে এরপরে একটা ইউনিভার্সিটি করেছে, ছাত্র বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। একটা ভিসি নিয়োগ দিয়েছে, ভিসির গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, কিন্তু শিক্ষক ছাত্র কোথায় পাঠবে, কি পড়বে তার কোনো ইয়াত্তা নেই। সেখানে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টিচার নিয়োগ দিয়েছে, এমন টিচার যে টিচার তার অধীনেই নিজে আবার পিএইচডি করে। এরকম টিচার ওই বিশ্ববিদ্যালয়ে হয়, এটা পৃথিবীর ইতিহাসকে ব্রেক করে ফেলেছে। তারা একটা ইউনিভার্সিটির 100 জন ছাত্র ভর্তি করতে পারে না। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে 4টা সাবজেক্ট 100 অধিক শিক্ষক নিয়োগ দিয়ে বসায় রাখছে। একটা পার্টিকুলার একটা গোষ্ঠীকে সেখানে ইম্পাওয়ার করা হয়েছে, ন্যূনতম ক্রাইটেরিয়া মেইনটেইন করা হয় 10 বছর। এই কারণেই তাদেরকে ইউনিভার্সিটিগুলোতে টিচার করা হয়েছে। ইউনিভার্সিটি শিক্ষার কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষকদের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ আর মানবিক মর্যাদা ছাত্ররা এখন আর প্রদর্শন করতে চায় না। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেন এক্সেপশনাল শিক্ষক আছে যাদের মেরুদণ্ড সোজা আছে। প্রশ্নটা নিয়ে যে কাহিনীটা করলো আমার বোধগম্য হয় না। এটা আওয়ামী লীগের টিচার যেগুলো মানে যাদের মেরুদণ্ড সোজা নাই, অন্তঃসার শূন্য, হয়তো সেই শিক্ষকগুলো এগুলো চাইতে পারে। কিন্তু আমরা দেখেছি একটা বৃহত্তর রাজনৈতিক সংগঠনের শিক্ষকরা এই কোটার পক্ষে। প্রশ্নটা তাদের কেন লাগবে? তারা তো বেতন থেকে বঞ্চিত হয় না, তারা তো কোয়ার্টার পায়, থাকার জায়গা পায়, তারা তো ভ্যান চালায় না, রিক্সা চালায় না, যে তাদের প্রশ্নটা লাগবে তাদের সন্তানরা শিক্ষিত হবে, কম্পিটিশন করবে। তাহলে এই শিক্ষকদের কাছ থেকে আমরা কি শিক্ষা নেই? যে শিক্ষকেরা নিজেদের এক্সট্রা প্রিভিলেজ চায় নিজেদের সন্তানদেরকে লালন পালন করানোর জন্য, সেই বিশ্ববিদ্যালয়গুলো জাতি তাদের কাছ থেকে আসলে কি শিক্ষাই পাবে? এজন্য ছাত্রদের স্ট্রাইক করতে হয়, আন্দোলন করতে হয়। লজ্জা। শিক্ষা কাঠামোকে এভাবে ভঙ্গুর পরিণতির দিকে নিয়ে গিয়েছে। ক্যাম্পাসের ভিতরে আমরা দেখেছি একটা চেতনাকে জাগ্রত করার জন্য ক্যাম্পাসগুলোকে কলুষিত করে ফেলা হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদের আমলে 2009 থেকে 24 সাল পর্যন্ত এখানে প্রায় 5327টা নির্যাতনের ঘটনা ঘটছে। পত্র-পত্রিকাগুলো যোগ বিয়োগ করে আপনারা দেখেন 5327টা শিক্ষার্থী নির্যাতনের ঘটনা ঘটেছে। সেখানে প্রায় 1032টা ঘটনা রয়েছে যেখানে সাধারণ শিক্ষার্থী যাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, কিন্তু ট্যাগিং দেওয়া হয়েছে, তাদেরকে ট্যাগিং দিয়ে তাদের উপর নির্যাতন করা হয়েছে। সেখানে 411 জন শিক্ষার্থীর খবর আমরা পেয়েছি যারা রাজনৈতিক ছাত্র সংগঠন, বিরোধী রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত বিধায় 411 জনকে শারীরিকভাবে প্রচন্ড পরিমাণে লাঞ্ছিত করা হয়েছে এবং তাদের মধ্যে একটা বড় অংশকে তারা হত্যাও করেছে। এদের হত্যার পরিমাণটাও প্রায় 150 অধিক এই দীর্ঘ সময় ধরে। সেখানে আমরা দেখেছি যে 1500 ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করে হাসপাতালে, কিডনি নষ্ট, হাত পা ভেঙে গেছে, মস্তিষ্ক বিকৃত করে ফেলছে। এভাবে অন্তত 1500 ছাত্রকে এই কয়েক বছরে আওয়ামী ফ্যাসিবাদের আমলে ক্যাম্পাসে তার সহপাঠীদের দ্বারা হিংস্র দানব নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক এভাবে নির্যাতনের শিকার করা হয়েছে। তারা তাদের আত্মকন্দলে নিজেরা নিজেদের মারামারি করছে। কুকুর বিড়ালের মতো ছিল না। এদের মধ্যে অন্য কোনো চরিত্র আমরা দেখি। কুকুর বিড়াল যেমন খাবার নিয়ে তাদের নিজের ভাই বোনের মধ্যেও মারামারি করে, এদের সিনারি ছিল ঠিক এমন। এরকম কুকুর এবং বিড়ালের জন্ম হয়েছিল ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের নেতৃত্বে। তাদের আন্তঃকন্দলে সেখানে 3884 জন আন্তঃকন্দলে সেখানে আহত হয়েছে এবং মৃত্যুবরণের ঘটনাও ঘটেছে। সেখানে নিজেরা মারামারি করে, কামড়াকামড়ি করে 39 জনকে তারা হত্যা করেছে। এখন আমরা আরেকটা দলকে দেখছি নতুন ভাবে আবির্ভাব হয়েছে, তাদের এখন ক্ষমতায় যাওয়ার আগেই 5 জন মোটামুটি নিজেদের মরছে। তারা জানি না যে তারা আবার পুনরাবৃত্তি করবে কিনা। এই জন্য আমরা এই দিবসটা ঘোষণা করছি যে এরকম যদি করো, ওরা তো দিল্লি, মামু বাড়ি দিল্লি গেছে, তোমরা যে কোথায় যাবা, এগুলো তো কোনো ক্ষেত্র তো আমরা দেখেছি। সোজা হওয়া উচিত, সোজা হওয়া উচিত।
ক্যাম্পাসে নতুন ধারার রাজনীতি শুরু হয়ে গিয়েছে। এই ধারার সাথে তারা অ্যাডাপ্ট করতে না পারলে হারিয়ে যায়। অ্যাডাপ্ট করতে না পারলে ছাত্ররা তাদেরকে অ্যাকসেপ্ট করবে না। গ্রিন সিগন্যাল বিভিন্ন ক্যাম্পাসে তারা পেয়ে গেছে। এরপরেও তাদের যারা পূর্বপুরুষ আছে 80 দশক 90 দশকের পতিত রাজনীতি যারা করেছে, যে রাজনীতির কোনো গতি প্রকৃতি ছিল না, যে রাজনীতি দুর্নীতিবাজ তৈরি করেছে, সেই একই জাতের রাজনীতিগুলো তাদের যারা অনুসারী তাদেরকে দিয়ে এবং ক্যাম্পাসে আবার বন্দোবস্ত তারা করতে চায়। যদি করতে চায়, আমরা তো বারবার আমাদের বন্ধুপ্রতিম সংগঠন বলে আদরের সাথে অনেক ভালো পরামর্শ দিই, বিনা টাকায় পরামর্শ দিই, তো কনসালটেন্সি ফি নেই না, এই জন্য মনে করে যে আমরা মনে হয় ওদেরকে পছন্দ করি না, এই জন্য ওগুলোর ভালো পরামর্শ দিই। আমরা এত বলি ভাই, আমরা হৃদয় দিয়েই বাংলাদেশকে মনে করি, তুমি আমার ভাই, তোমার সাথে 15 বছর একসাথে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করলাম, তুমি আমাকে কেন তোমার শত্রু মনে করো? আমি তোমাকে ভালো পরামর্শ ছাড়া কোনোদিন খারাপ পরামর্শ দিব না। কিন্তু ওরা নেয় না, নেয় যে বামদের পরামর্শ, যেগুলো আওয়ামী লীগকে শেষ করছে, ছাত্র দলকে একইভাবেই শেষ করতেছে তারা। এখন আমরা কি করতে পারি? তাদের জন্য হাত পা ধরা ছাড়া, রিকোয়েস্ট করা ছাড়া তো আমাদের কিছু করার নেই। আমরা বারবার রিকোয়েস্ট করি, ভাই তোমাদের আমরা ভাই মনে করি, তোমরা আমাদের গালি দাও, এরপর আমরা তো তোমাদেরকে গালি দেই না, তোমরা আমাদেরকে অনেক খারাপ মনে করো, নানা ধরনের ট্যাগিং দাও, বুলিং দাও, অথচ 15 বছর কিন্তু শান্তিতে ছিলাম, একসাথে ছিলাম, তখন এই কথাগুলো তোমাদের মনে পড়ে না। এখন হীন রাজনৈতিক স্বার্থে আর এক দলের শিখানো বাম ব্লকের সেই রাজনৈতিক তত্ত্বগুলো তুমি সামনে নিয়ে এসো, আবার সেই ডিভাইড এন্ড রুলসের দিকে তুমি চলে যাচ্ছ ক্যাম্পাসগুলোতে। তুমি মনেও করছো না যে একই পরিণতির দিকে তুমি যাচ্ছ, যে পরিণতি নিষিদ্ধ ছাত্রলীগের হয়েছে। আমরা তাদেরকে আহ্বান জানাই, তারা এদিকে ফেরত আসবে ইনশাআল্লাহ। ফ্যাসিবাদী আমলে আওয়ামী ছাত্রলীগ কর্তৃক প্রায় 84 দশকের ঘটনা ঘটছে। গেস্ট রুম, গণরুমের কালচার করে 1400 অধিক ছাত্রছাত্রীকে তারা নির্যাতনের শিকার করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট এক বছরে 2022 সালে 20টা নির্যাতনের ঘটনা ঘটাইছে। 27 জনকে তারা শারীরিকভাবে চূড়ান্তভাবে লাঞ্ছিত করছিল। এভাবে যদি আপনাদেরকে স্ট্যাটিস্টিক বলতে যাই, তো সংখ্যাটা অনেক বিশাল একটা সংখ্যা হয়ে দাঁড়ায়। আমরা চাই না ক্যাম্পাসগুলোতে এর পুনরাবৃত্তি আবার করি। আমরা আশা করি বাংলাদেশের রাজনীতির একটা প্যারাডাইম শিফট হয়েছে। এই প্যারাডাইম শিফটিং এর সাথে সাথে অ্যাডাপ্টেশন কোয়ালিটি ডেভেলপ করতে হবে। যদি না কোয়ালিটি ডেভেলপ করেন, এই পৃথিবীতে একটা সময় পতিকায় বস্তি ছিল, ডাইনোসর ছিল, কিন্তু ভূতত্ত্ববিদরা বলে এই ডাইনোসর, বস্তি, জলহস্তি, বিশাল দেহী প্রাণীগুলো যারা শীতমণ্ডলীয় অঞ্চলগুলোতে বসবাস করতে পছন্দ করে, শীতের আবহাওয়াগুলোতে বসবাস করতে পছন্দ করে, যখন উষ্ণমণ্ডলীয় গ্রিন হাউস ইফেক্টের কারণে এখানে সি লেভেল রাইজ করতে থাকলো এবং ওয়েদার গুলো হট হতে থাকলো, তখন এখানে ডাইনোসরের অস্তিত্বগুলো বিলীন হতে থাকলো। এবং ডাইনোসর পৃথিবীতে এখন আর নাই। প্রমোদ চৌধুরী খুব আক্ষেপ করে বলেছিল, পতিকায় বস্তি লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা এখনো ঠিকই আছে। তেলাপোকা ঠিকই আছে কেন? হোয়াটস দ্য রিজন? এর কারণটা হচ্ছে তেলাপোকার ভিতরে অ্যাডাপ্টেশন কোয়ালিটি আছে। সে স্যাঁতসেঁতে আবহাওয়া থাকতে পারে, প্রচন্ড গরমের মধ্যে থাকতে পারে, উত্তপ্ত বালুকার মধ্যে থাকতে পারে, আবার শুষ্ক রুষ্কম আবহাওয়ার মধ্যেও তাদের থাকাটা কোনো প্রবলেম না। তারা যেহেতু নিজেদের মধ্যে অ্যাডাপ্টেশন কোয়ালিটি ডেভেলপ করে নিতে পারে, যার ফলশ্রুতিতে যে কোনো আবহাওয়ার সাথে তারা সুইটেড, এবং তারা এই কারণে টিকে আছে। জনমকে জনম টিকে থাকবে, পৃথিবীর শেষ পর্যন্ত হয়তো তারা সাস্টেইন করবে। প্রমোদ চৌধুরী আক্ষেপ করে বলেছিল, কিন্তু অতিকায় বস্তি লোপ পাইয়াছে। কেন লোপ পাইয়াছে? অতিকায় বস্তি অ্যাডাপ্টেশন কোয়ালিটির সাথে, এনভায়রনমেন্টের সাথে নিজেদেরকে অ্যাডাপ্টেড করে নিতে ব্যর্থ হয়েছে। তো পরিবর্তিত রাজনীতি 5 আগস্টের পরে খালি চিল্লাইলে কাজ হবে? চিল্লাই তো মার্কেট পাওয়া যায় না। এখন চিল্লাচ্ছে 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের বন্দোবস্ত, কিন্তু চাঁদাবাজি ঠিকই। 5 আগস্ট পরবর্তী নতুন রাজনীতির বন্দোবস্ত, কিন্তু ঠিকই টেম্পো স্টার দখল করতে হয়, আত্মবন্ধনে মানুষ মারতে হয় তাদেরকে ক্ষমতা দখলের রাজনীতির দিকে ছুটতে হয়। ছাত্ররা চায় না, এরপরেও যে যারা চায় না নিষিদ্ধ রাজনীতি, সে জায়গা জোর করে কমিটি দিয়ে এবার মারামারি করে টিকে থাকতে হবে। স্টুডেন্টদেরকে টমাটাই সিচুয়েশন থেকে নারিশ করে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে নিয়ে আসার ক্ষেত্রে তাদের কোনো খেয়াল নেই। ছাত্র শিবির যখন স্টুডেন্টদের মতো করে রাজনীতি এই বাংলাদেশে অ্যাডাপ্ট করতে চায়, তখন তারা বলে ছাত্র শিবির একটা ওয়েলফেয়ার ইকোনমি, ওয়েলফেয়ার পলিটিক্যাল সিস্টেম ডেভেলপ করতে চায়। এটা কোনো পলিটিক্যাল পার্টি না, এটা ওয়েলফেয়ার সিস্টেম নাকি আমরা। ওরা এগুলো বলে খুব খুশি হয়, মনে করে যে আমরা খুব কষ্ট পাই। এটা বুঝে না যে আমরা এতে মোটেও কষ্ট পাই না, এরা গালি দেবে আমরা এতে খুব হাসি। এরা একটু মোটেও বুঝে না, কেন বুঝে না আমরা তাও বুঝি না, সম্ভবত এটার কারণে হইতে পারে। কিন্তু এরা যে মিথ্যা কথা বলে, এগুলো ছাত্রদের কাছে এখন অনলাইন আছে, ফেসবুক আছে, এটা ছাত্ররা বুঝে না, সবই বুঝে।
কিন্তু ভালো পরামর্শ দিলে আগেই বলছি নিতে চায় না তারা। আমরা আশা করি তারা ভালো পরামর্শগুলো নেবেন, সঠিক রাস্তায় আসবেন। ক্যাম্পাসগুলো হবে মার্কেট প্লেস অফ ভ্যালুস, মার্কেট প্লেস অফ ভ্যালুস। আর কোনো নথজানো রাজনীতি চলবে না, বড় ভাইয়ের রাজনীতি চলবে না, গণরুম গেস্টরুম চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সেই বন্দোবস্ত করেছি, আমাদের কমিটমেন্ট ছিল কোনো বড় ভাই ছোট ভাই রাজনীতি চলবে না। ছাত্র যারা প্রতিনিধি হবে তারা ছাত্রদের জন্য কাজ করবে, কোনো ছাত্রদের উপরে বাহাদুরি খাটানো চলবে না। ছাত্ররা ক্যাম্পাসে আসবে, শেখার পরিবেশ থাকবে সেখানে, ক্যাম্পাসগুলোতে আসবে, সেখানে তাদের অধিকার নিশ্চিত হবে। ক্যাম্পাসে ছাত্র আসে, তার শিক্ষার সুষ্ঠু পরিবেশ, তার থাকার অধিকার, তার জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার হবে, ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো হবে, একাডেমিয়ায় রূপান্তর হবে ক্যাম্পাসগুলো। এখান থেকে বের হয়ে যাবে জাতির কল্যাণে, দেশের কল্যাণে, সমাজের উন্নতির জন্য। ক্যাম্পাসগুলো বেকারত্বের ফ্যাক্টরি তৈরি করবে না। এখানে খারাপ রাজনীতি দিয়ে বড় ভাই ছোট ভাইয়ের পেছনে ছুটতে ছুটতে জীবন শেষ করে ফেলবে, বইয়ের পেছনে ছুটবে না। একটা চাকরির জন্য শুধুমাত্র সুপারিশের উপরে নির্ভর করে এই রাজনীতির চর্চাগুলো, এই কালচারগুলো আমরা ধ্বংস করে দিতে চাই। আমরা মেধাভিত্তিক একটা প্রজন্ম এবং একটা জাতি গড়ে তোলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, বদ্ধপরিকর। ইসলামী ছাত্র শিবির মনে করে সেই সুযোগটা আমাদের বাংলাদেশে 54 বছর পরে এসেছে। আমার পূর্ববর্তী যারা ছিল, রাজনীতি করেছে, তারা সেই সুযোগটা তৈরি করতে পারে না। রাজনৈতিক সংস্কৃতি আমাদের পরিবর্তন করতে পারে নাই যারা জানো রাজনীতিবিদ, যারা নিজেদেরকে খুব বুঝমান মনে করে। তারা 54 বছরের বাংলাদেশে একটা স্ট্রাগল পলিটিক্যাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সিস্টেম ডেভেলপ করতে যেহেতু পারে না, সুতরাং তাদের কাছ থেকে কতটুকুই বা আমাদের শেখার আছে। তারা মারামারি কাটাকাটি রাজনীতিকে বেছে নিয়েছে। আমরা সাম্য শান্তির রাজনীতির দিকে মানুষকে আহ্বান জানাচ্ছি। আমরা যে ক্যাম্পাসগুলো, তারা বলছে ছাত্র শিবির জেতার পরে ডাকসুতে কি না কি ঘটে যায়, কি ঘটছে? ছাত্র শিবির জেতার পরে ক্যাম্পাসগুলো সবচেয়ে শান্ত পরিবেশ এখন বিরাজমান আছে। ছাত্ররা অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার আগেই ছাত্র প্রতিনিধিরা সেটা স্টাডি করে ওই ব্যাপারে যথাযথ ব্যবস্থা